সময় মানুষ পাশে বসে, ঘেঁষে বসে, অনেক সময় একটু কাছে বসে গুতা দেয়, এরকমই আর কি। ইচ্ছা করে টাচ করে বাট এমন ভাব করে যে দেখে নাই। ভিড়ের জন্য দেয় না, ইচ্ছা করে ধাক্কাটা দেয়, গায়ে হাত দেয়, এটা তো আমরা বুঝি। গবেষণা বলছে বাংলাদেশের 50% নারী কেনাকাটা করতে গিয়ে অপ্রীতিকর স্পর্শের শিকার হন। গণপরিবহনে যৌন হয়রানির শিকার হন 57% নারী। কটূক্তি ও দুর্ব্যবহারের শিকার হন 86% নারী। অশোভন ইঙ্গিতের শিকার 46% নারী। চট্টগ্রামের ব্যস্ততম শহরের অন্যতম স্বস্তির একটি স্থান বিপ্লব উদ্যান। উদ্যানটি চট্টগ্রামের ব্রিটিশ বিরোধী আন্দোলনের বিপ্লবী নারী প্রীতিলতা ওয়াদ্দেদারের স্মরণে নির্মাণ করা হয়েছে। নগরীর 16 নম্বর গেট সংলগ্ন এটি অবস্থিত। বিকেলের অবসর সময় একটু স্বস্তি নিতে অনেকেই ছুটে আসেন এই উদ্যানে। কলেজ বা বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণ তরুণী থেকে শুরু করে যুবক যুবতী সহ বৃদ্ধারাও আসেন এই উদ্যানে। অনেকেই আসেন পরিবার পরিজন নিয়ে, আবার কেউ কেউ আসেন মন খুলে খানিকটা বই পড়তে। আমরা মোটামুটি আমাদের নিরিবিলি পড়তে পারতেছি, সঠিকভাবে সুন্দরভাবে সবকিছু চালিয়ে যেতে পারতেছি, আমাদের অসুবিধা হয়নি। সহপাঠীদের সাথে আড্ডা কিংবা পরিবার নিয়ে খানিকটা ঘুরে বেরিয়ে সময় পার করতে আসেন অনেকেই। এর আশপাশে আর কোনো উন্মুক্ত জনপরিসর না থাকায় প্রতিদিন প্রচুর জনসমাগম হয় এই উদ্যানে। তবে স্বস্তির এই জায়গাটি এখন অনেকটা পরিণত হয়ে উঠেছে বখাটে কিশোরদের অভয়ারণ্য। জনসম্মুখে সিগারেটের ধোঁয়া আর অশ্লীল আচরণে মগ্ন এসব বখাটে কিশোররা। অনেকে ফ্রেন্ড নিয়ে আসে, এক একজন এক একভাবে আসে, বাট জায়গাটা এখানে অনেকগুলো সিকিউর নেই। আমরা মনে করি জায়গাটা প্রশাসনের নজর দ্বারা আনাটাই বেশি জরুরি মনে করতেছি, কারণ এখানে ওপেনলি যেগুলো অনেকগুলো দেখছি যে কয়েকবার ভালো কিছু চোখে পড়ে না। হ্যাঁ আছে, সবগুলো যে খারাপ তা না, বাট কিশোর গ্যাং, এই স্মোকিং ওপেনলি, তারপর আরো কিছু কিছু জিনিস আছে যেটা বলতে পারতেছি না আর কি। মানে জিনিসগুলো দেখতেও খুব খারাপ লাগে নিজেদেরও চোখে। বেশি স্মোকিং হচ্ছে, মানে আশেপাশে একটু এটা আমাদের একটু অসুবিধা করতেছে, যাতে স্মোকিংটা এখানে নিষিদ্ধ করা হয়। ওই আজে বাজে পোলাপান মাঝে মধ্যে এসে একটু সিন ক্রিয়েট করে বা হই হুল্লোড় করে, ওইটাই সমস্যা। আদারওয়াইজ ভালো একটা প্লেস। আর এদিক দিয়ে তেমন একটা খোলা প্লেস নেই যে মানুষজন আড্ডা মারবে, পোলাপান আড্ডা মারবে। তো দেখা যায় বাসিটির ছেলেমেয়েরা এমনি মানুষজন কোয়ালিটি টাইম স্পেন্ড করতে হলে এখানে এসে বসে আড্ডা মারে, তাদের ক্লান্তিটা দূর করে। এটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে ভালো, বিকজ এখানে একটু বসবো, সন্ধ্যার সময় ধরেন কেউ আসে বসে, মুরব্বীরা আসে একটু আড্ডা বিনোদন পাওয়ার জন্য। উদ্যানের মূল অংশে গড়ে উঠেছে প্রায় 20টি খাবারের দোকান। উদ্যানের বড় অংশ দখল করে আছে এসব দোকান ও দোকানে আসা ক্রেতাদের জন্য বসার আসন। ফলে উদ্যানের অনেকটাই সৌন্দর্য কেড়ে নিয়েছে এসব দোকানগুলো। নেই সবুজের চিহ্ন। উদ্যানের মাঝখানে রয়েছে পানির ফোয়ারা। নিয়মিত পরিষ্কারের অভাবে ময়লা হয়ে আছে পানি আর সেই সাথে পানির ফোয়ারা। এখানে আপনার এক এক দোকান থেকে সিটি কর্পোরেশনে না মালিক সভাপতি টাকায় নেয় ময়লা ঝাড়ু, তো ওরা তো ঝাড়ু দেয় না। বিভিন্ন দোকান থেকে 15,000 টাকা করে ট্যাক্স নেই। চারোদিকে সিসি ক্যামেরা লাগাইলে, সিসি ক্যামেরা আহত থাকলে জিনিসটা ভালো থাকবে। এখানে বিভিন্ন ধরনের ক্রাইম হয়, মোবাইল নিয়ে জায়গা, মেয়ে নিয়ে ফিটিং দেয়। ওই আমরা সিসি ক্যামেরাটা লাগাইলে আসামিটা ধরেন শনাক্ত হতো আর কি। স্থানীয় ছেলেও আছে, বহিরাগত আসি করে জায়গা ফিটিং দেয় মেয়ে দিয়ে বিভিন্ন ধরনের। মাগরিবের 6টার পর অনেক দেখা যায় যে অবৈধ ব্যবসা কাজকর্ম চলে। তো এগুলোর কারণে, যার কারণে পার্কটা অনেক নোংরা হয়ে গেছে। তারপর এখানে ময়লা আবর্জনা থেকে শুরু করে বসার একটা ভালো প্লেস থাকে না। কেউ এখানে ফ্যামিলি নিয়ে ঘুরতে আসলে তেমন একটা কমফোর্ট ফিল হয় না, কারণ এখানে অবৈধ খারাপ কাজ চলে। কর্তৃপক্ষের কাছে দাবি থাকবে যাতে এটার বিরুদ্ধে একটা উদ্যোগ নেয়। বখাটে কিশোরদের বিতাড়িত করতে প্রশাসন ও সকলের সহযোগিতা প্রয়োজন বলে জানিয়েছেন উদ্যানের সাধারণ সম্পাদক। বখাটে ছেলেদের ব্যাপারে আমরা অলরেডি এগুলা নিয়ে থানা পুলিশকে আমাদের অবজেকশন আছে, কথা বুঝছেন। এটা একটা ভাই এমন একটা সেন্টারে আছে, এখানে তো মনে করেন আশেপাশে সব হচ্ছে বখাটে। পুলিশও অনেক চেষ্টা করে, দৌড়ানি দেয়, মারে, ধরে, এগুলা নিয়ে যায়, আবার এগুলা আইসা এগুলো আসলে উৎপাতটা হচ্ছে ওইখান থেকে। এগুলা পারলে আপনারাও একটু পুলিশ প্রশাসনকে একটু জানাইয়েন, আমাদের উপকার হয়। উন্মুক্তভাবে বুক ভরে নিঃশ্বাস নেওয়া, হাঁটাচলা ও বসে আড্ডা দেওয়ার আদর্শ স্থান হলো উদ্যান। তবে পর্যাপ্ত নিরাপত্তা ও সঠিক পরিচর্যার অভাবে তা এখন অনেকটা ধ্বংসের পথে। কর্তৃপক্ষের সঠিক নজরদারি আর পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করলে নবপ্রাণ ফিরে পাবে এই উদ্যান। কল্যাণময় পৃথিবী গড়তে নারীর অবদান নতুন কিছু নয়। প্রতিনিয়তই বাড়ছে সমাজে নারীর ভূমিকা। সরাসরি কর্মক্ষেত্রে যুক্ত আছেন 1.5 কোটি নারী। কিন্তু নারীর কঠিন পথ চলা সেই অর্থে সহজ হয়নি এখনো।
কর্মের পাশাপাশি একাডেমিক শিক্ষায়ও এগিয়ে যাচ্ছে নারীরা, তবু তার পথ চলাকে তির্যক দৃষ্টিতে দেখা হয় এখনো। অতটা নিরাপদ না এখন আমাদের শহর, মেয়েরা ঠিক মতন চলতে পারে না, তারা ঠিক মতন রাত্রিবেলাও বের হতে পারে না। যে কোনো জায়গায় ওয়াশরুম তো যেমনি সামনে ইউজ করা যায় না, চিন্তা ভাবনা করতেও ভয় লাগে ওইসব জায়গায় যাইতে। সব জায়গায় দেখা যাচ্ছে যে আমরা এসব প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছি। শপিং কমপ্লেক্স বলেন, এই যে বাসে বলেন, এই যে রাস্তাঘাটে বলেন, সব জায়গাতেই। বেসরকারি প্রতিষ্ঠান ব্র্যাকের এক গবেষণা বলছে, গণপরিবহনে চলা নারীদের 94% কোনো না কোনোভাবে হয়রানির শিকার হন। শুধু তাই না, রাজধানীর ফুটপাতেও নিরাপদ নন নারীরা। অ্যাকশনিডের গবেষণা মতে ঢাকায় চলতে 47% নারী অনিরাপত্তায় ভোগেন। নারীদের ক্ষমতায়ন প্রতিষ্ঠিত হয়নি, তাদের নিরাপত্তা প্রদান করা হয়নি, তাদের চলার জন্য, তাদের মতামত প্রকাশের জন্য যে স্বাধীনতার প্রয়োজন ততটা আমরা আসলে দিতে পারিনি। আমরা যদি সচেতন হই, আমরা যদি একটা মেয়েকে এখান দিয়ে হেঁটে যাই, আমি যদি তাদের ভাবি যে এরা আমার বোন, কিংবা আমারও তো মা আছে, আমারও তো বোন আছে, প্রত্যেকে যদি সচেতন থাকি তাহলে হয়তো বা সম্পূর্ণ না পারলেও আমরা মোটামুটি নিরাপদে রাখতে পারি। এমনভাবে করা উচিত প্রশাসনিক ব্যবস্থা, যাতে কোথায় কি হচ্ছে সবসময় তাদের নলেজের ভিতরে থাকে। মধ্যমায়ের দেশে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, কিন্তু উন্নয়নের অংশীদার নারী বান্ধব ঢাকা থেকে এখনও অনেক পিছিয়ে আমরা। প্রয়োজন অনুসারে নেই পাবলিক টয়লেট। নির্বাচন সামনে রেখে নগর উন্নয়নে নারীদের সব সমস্যা সমাধানের বিষয়গুলো মাথায় রাখার কথা জানালেন প্রার্থীরা। নারীদের নিরাপত্তা, নারীদের সুশিক্ষিত, আমার এলাকায় সিসি ক্যামেরা বসাতে চাই এবং নারীরা নিরাপত্তাভাবে স্কুলে যেতে পারে। এই এলাকাগুলোকে আমি ইতিমধ্যে চিহ্নিত করেছি এবং সেই এলাকাগুলো স্যানিটেশনের যে প্রবলেমগুলো রয়েছে, আমি সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমি সর্বপ্রথম সেই এলাকাতে স্যানিটেশন ব্যবস্থাটা কীভাবে ডেভেলপ করা যায় এবং তাদেরকে জীবনযাত্রার মানটাকে আরও কীভাবে উন্নত করা যায়, আমি সেই জন্য কাজ করে যাব। বিশ্লেষকদের মত, কেবল অবকাঠামোগত ব্যবস্থা নারীর নিরাপত্তা দিতে পারে না। আইনের শাসন, সামাজিক ও মানসিক উন্নয়নও জরুরি বলে মনে করেন তারা। নারী হিসাবে এই সমাজে এখন পর্যন্ত আক্রমণের লক্ষ্যবস্তুতে রয়ে গেছে এবং সেটার একটা মূল কারণ হচ্ছে বিচারহীনতা। আরেকটা কারণ হচ্ছে সামাজিক সাংস্কৃতিকভাবে নারীর বিরুদ্ধে যে কথাবার্তাগুলি চলে। নারীর প্রতি সম্মানবোধ জাগ্রত করার জন্য যেই সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক আবহ তৈরি করতে হবে। তাদের মতে দেশের উন্নয়নের মাপকাঠি কেবল অবকাঠামোর বিচারে নয়, বরং মানব উন্নয়নের দিকেই দৃষ্টি দেয়া দরকার। কেনাকাটা করতে এসে এমন ভিড়ে পড়তে হয় ক্রেতাদের। এমন ভিড়ে অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন নারীরা। প্রতিবাদ করলে হেনস্থার শিকার হচ্ছেন বলে অভিযোগ ভুক্তভোগীদের। হাঁটতেছি, কেচি দিয়ে শার্টটা কেটে ফেলছে, হাত ধরা, টাচ করা, ঠিক আছে, গায়ের মধ্যে চিমটি দেওয়া, খোঁচা দেওয়া, এগুলো তো আছে। লোকটা এমন ভাবে দিতেছিল, এখানে হাত লাগছে। আমি ঘুরে বললাম যে কি এভাবে গায়ে হাত দিতেছেন কেন? এছাড়া গণপরিবহনেও অপ্রীতিকর স্পর্শের শিকার হচ্ছেন নারীরা। অনেক সময় মানুষ পাশে বসে, ঘেসে বসে, অনেক সময় একটু কাছে বসে গুতা দেয়, এরকমই আর কি। ইচ্ছা করে টাচ করে, বাট এমন ভাব করে যে দেখে নাই। ভিড়ের জন্য দেয় না, ইচ্ছা করে ধাক্কাটা দেয়, গায়ে হাত দেয়, এটা তো আমরা বুঝি। গবেষণা বলছে, বাংলাদেশের 50% নারী কেনাকাটা করতে গিয়ে অপ্রীতিকর স্পর্শের শিকার হন। গণপরিবহনে যৌন হয়রানির শিকার হন 57% নারী। কটূক্তি ও দুর্ব্যবহারের শিকার হন 86% নারী। অশোভন ইঙ্গিতের শিকার 46% নারী। বিশেষজ্ঞরা বলছেন, নারীর প্রতি দৃষ্টিভঙ্গির পরিবর্তন না হলে এ ধরনের ঘটনা ঘটতেই থাকবে। ইনস্টিটিউশন থেকে, পরিবার থেকে এই শিক্ষাটা থাকা উচিত যে আরেকজন মানুষকে অসম্মান করে যে তার প্রবৃত্তিটা নিবৃত্ত করা উচিত না। এই শিক্ষাটা আমি বলবো হলো একেবারে যদি আমাদের অ্যাডোলেসেন্ট এজ থেকে আসে, সেটা আমি বলবো এই জিনিসগুলো কিন্তু অনেকাংশে কমতে সাহায্য করবে। ডিএমপিতে এবং অন্যান্য জায়গায় কিন্তু কিছু কিছু আইন আছে, কিন্তু একটা কম্প্রিহেনসিভ আইন, যে আইনে প্রতিরোধ থেকে আরম্ভ করে লিগ্যাল অ্যাকশন প্রত্যেকটা জিনিস থাকবে, সেই ধরনের একটা কম্প্রিহেনসিভ আইন হওয়া খুবই প্রয়োজন। পুলিশ বলছে, এমন ঘটনায় অধিকাংশ ক্ষেত্রেই কোনো অভিযোগ আসে না। এই ধরনের আচরণগুলো সামাজিক এবং নৈতিক মূল্যবোধের অবক্ষয়ের সাথে জড়িত। এজন্য ব্যাপক সামাজিক সচেতনতা সৃষ্টি করতে হবে। যদি কেউ অভিযোগ করেন পুলিশের কাছে, পুলিশ অবশ্যই অত্যন্ত গুরুত্ব সহকারে এই বিষয়গুলো দেখবে। সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং নৈতিক অবক্ষয় রোধের মাধ্যমে এসব ঘটনা কমিয়ে আনা সম্ভব বলেও মনে করছেন বিশেষজ্ঞরা। গলাচিপার প্রত্যন্ত পল্লী ছনখোলা গ্রামের এই বাড়িতে বসবাস মেয়েটির। অভিযোগ, স্কুলে আসা যাওয়ার পথে এলাকার 3 বখাটে সুমন, বাচ্চু ও নজরুল উত্ত্যক্ত করত তাকে। থানায় মামলা করতে গেলেও নেয়নি পুলিশ।
পরে পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন কিশোরীর বাবা। আমি স্কুলে যাওয়া আসার সময় প্রতিদিনও ডিস্টার্ব করে, অন্যদের টান দেয়, প্রতিদিন ডিস্টার্ব করে, তো কিছুই বলা যায় না। এরপর থেকে চলছে আসামিদের হুমকি ধামকি। এতে বন্ধ মেয়েটির স্কুলে যাওয়া, বাড়ি থেকে বেরো হতে পারছে না পরিবার, পালিয়ে বেড়াচ্ছেন মামলার বাদী। প্রাইভেট পড়তে যাইতে পারতেছে না, এখন ওর জীবনটা তো পড়ালেখা না করলে এখন তার কোনো নেই, ওর জীবনটাই তখন নষ্ট। আমার গাড়ি ক্লাস করে আর ওই গাড়ির কাছে মায়ের গাড়ি বুঝে গেলে শাশুড়ি গেলে ছেলে দাবায় দমকায় আমার অনেক ঠেট করে এবং লাঠি ঠেঙ্গা নিয়ে বসে থাকে আমার রাস্তার মাথায়, আমি বাড়িতে ঢুকতে পারি না। এক ছাত্রীকে উত্ত্যক্ত করার কথা আগে থেকেই জানত পাতাবুনিয়া মাধ্যমিক স্কুল কর্তৃপক্ষ। ইফটিজারদের অভিভাবকদের সাথে একাধিকবার সালিশি বৈঠকে বসার আহ্বান জানিয়ে ব্যর্থ হন তারা। পরে আইনি পদক্ষেপ নেয়ার পরামর্শ দেন প্রধান শিক্ষক। ইফটিজিংকারী অভিভাবকদের আমার দপ্তরের মাধ্যমে অবগত করাইছি, কিন্তু ওনারা বলছে যে এই শর্ট সময় আমাদের বসা সম্ভব না। আসামিদের মধ্যে দুজন প্রকাশ্যে ঘুরে বেড়ালেও একজন পলাতক। পুলিশ বলছে তদন্ত শেষে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। বিকালতে অভিযোগ পেলে পরে ওটা এফআইআর হিসেবে গণ্য করার জন্য আদেশ দেয়। আমি এটা এফআইআর সাথে সাথে এফআইআর হিসেবে গণ্য করে এটা তদন্তকারী অফিসার এসি আনোয়ার তদন্ত করতে যায়। পাতাবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ে ১০ম শ্রেণীর ছাত্রী এ কিশোরী। ঘটনার সুষ্ঠু বিচার চেয়েছে তার সহপাঠী ও এলাকাবাসী।